প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। শাহজালাল ইসলামিক ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো ব্যাংকারদের জন্য খুবই ক্রুশিয়াল ইস্যু, মাইন্ড লার্নিং নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মাইন্ড লার্নিং কি, মাইন্ড লার্নিং এর স্টেজেস কি কি আছে, মাইন্ড লার্নিং এর স্টেজের যে এক্সাম্পল গুলো আমরা দেখার চেষ্টা করব, এজ ওয়েল এস আমরা দেখার চেষ্টা করব একটা ব্যাংকের জন্য মাইন্ড লার্নিং এর চ্যালেঞ্জ গুলো কি কি আছে, অথবা কোন একটা স্ক্যাম যদি হয়ে যায় তাহলে একটা ব্যাংক কি কি রিস্কে পড়তে পারে। সো মানি লন্ডারিং কি আসলে? আমরা যদি সিম্পলি বলি, মানি লন্ডারিং ইজ এ ক্রাইম। অ্যাজ পার মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012 অনুযায়ী মানি লন্ডারিংকে একটা অফেন্স হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমরা যদি সিম্পলি বলি, মানি লন্ডারিং কালো টাকা সাদা করার প্রক্রিয়া। অর্থাৎ কোন একটা প্রিডিকেট অফেন্স থেকে যে প্রসিড গুলো আসে, এই প্রসিড গুলোকে টেকিং করা, অর্থাৎ কোনো জায়গায় প্লেস করা এবং এগুলোকে ডিসগাইজ করার চেষ্টা করা, সোর্স থেকে এটাকে পৃথক করার চেষ্টা করা। এবং ফাইনালি মানি লন্ডারদের অবজেক্টিভ কি থাকে? মানি লন্ডারের অবজেক্টিভ থাকে এগুলোকে লিগ্যাল অথবা ইলিগালি ইউজ করা, অর্থাৎ টেকিং ক্রিমিনাল প্রসিড। দ্যাট মিনস কোন একটা প্রিডিকেট অফেন্স, আমরা জানি আমাদের মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে টোটাল 27 প্রিডিকেট অফেন্সের একটা লিস্ট দেওয়া আছে। কারাপশন থেকে শুরু করে র্যাকেটারিং পর্যন্ত একটা কম্প্রিহেনসিভ লিস্ট দেওয়া আছে। সো এই লিস্টগুলো অপরাধ থেকে যদি কোনো প্রসিড জেনারেট হয়, এই প্রসিড গুলোকে কোন জায়গায় প্লেস করা, দিস ইজ দ্য মানি লন্ডারিং ফার্স্ট ফেজ। দেন এইগুলোকে ডিসগাইজ করার চেষ্টা করা, অর্থাৎ ইলিগেল যে সোর্স গুলো আছে এগুলোকে লুকানোর চেষ্টা করা, এবং ফাইনালি এটাকে ইউজ করা। আমরা যে চিত্র দেখছি, এই চিত্রে যে মেশিন দেখছি, যে কালো টাকা ইনজেক্ট হচ্ছে, সাদা হয়ে বেরিয়ে আসছে এই মেশিনে, অর্থাৎ এই চিত্রে আমরা এজ এ ব্যাংক মেশিন, আমরা চাই না লন্ডারদের মেশিনে পরিণত হতে। সো আমাদের এই জন্য সতর্ক থাকতে হবে আমাদের মাধ্যমে, যাতে কোনো প্রকার কালো টাকা সাদা না হয়ে যায়। শাহজালাল ইসলাম ব্যাংক সবসময় মানি লন্ডারিং এন্ড ট্রান্সপারেন্সি এ প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। সো এই প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা সবসময় এই প্রতিশ্রুতিকে বাস্তবায়নে সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। আমরা যদি মানি লন্ডারিং এর স্টেজেস এর কথা বলি, মানি লন্ডারিং এর 3টা স্টেজ: প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্টিগ্রেশন। প্লেসমেন্ট মিনস প্রিডিকেট অফেন্স থেকে, অর্থাৎ কারাপশন থেকে, বাইবারি থেকে, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি থেকে, রেকারিং থেকে, কিডন্যাপিং থেকে যে প্রসিড গুলো আসে, এইগুলোকে ফাইন্যান্সিয়াল সিস্টেমে ইনজেক্ট করানো। দেন ইনজেক্ট হওয়ার পরে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সিস্টেমে প্লেস করানো, ফাইন্যান্সিয়াল সিস্টেমে ডিপোজিট করানো। দেন এই টাকাকে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে, এক ফর্ম থেকে অন্য ফর্মে নিয়ে যাওয়া, যাতে তার সোর্স থেকে এটা পৃথক হয়ে যায়। এই স্টেজটাকে আমরা বলছি লেয়ারিং। এবং ফাইনালি আবার ইকোনমিতে রিটার্ন করানো, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা, এটা লাস্ট স্টেজ, এটা ইন্ডিকেশন। সো আমরা যদি একটা টোটাল পিকচার দেখি মানি লন্ডারিং এর স্টেজেস গুলো, কালেকশন অফ ডার্টি মানি, অর্থাৎ বিভিন্ন প্রিডিকেট অফেন্স থেকে যে প্রসিড গুলো আসছে, এগুলো ব্যাংকিং সিস্টেমে ইনজেক্ট করানো হচ্ছে, ব্যাংকিং সিস্টেমে প্লেস করা হচ্ছে। দেন ব্যাংকিং সিস্টেম ইনজেক্ট করার পরে এটা এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রি, এক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে অন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে এটা বারবার ঘোরানোর পরে এটার উপর একটা প্রলেপ বা লেয়ার পড়ে যাচ্ছে, দিস ইজ দ্য লেয়ারিং। দেন আবার এটাকে ইকোনমিতে ফিরিয়ে নিয়ে আসা, হয়তো কোনো ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করা, অথবা হাই মূল্যের গাড়ি পারচেস করা, অথবা বাড়ি পারচেস করা, অথবা অন্য কোনো ভেহিকেল পারচেসের মাধ্যমে এটা আবার ইকোনমিতে ফিরিয়ে নিয়ে আসা, প্রেজেন্টেশন। আমরা যদি দু একটা এক্সাম্পল দেখি বিভিন্ন, এই পর্যায়ে আমরা মানি লন্ডারিং এর যে 3টা স্টেজ, এই 3টা স্টেজের কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব। যেমন প্লেসমেন্ট স্টেজ, দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ মানি লন্ডারিং। এই স্টেজে আমরা বলেছি যে মানিগুলো প্লেস করা হয় ফাইন্যান্সিয়াল সিস্টেমে, ব্যাংকে অথবা এনবিএফআই অথবা এরকম ফাইন্যান্সিয়াল যে সিস্টেমগুলো যে জায়গায় ক্যাশ টাকা রিসিভ করে, এইসব জায়গায় ইনজেক্ট করানো হয়। কিভাবে ইনজেক্ট করানো হয়? ইউজুয়ালি কেউ যদি এসে ডিক্লেয়ার দেয় সে লন্ডারার, আমরা ইনজেক্ট করব না।
অর্থাৎ আমরা রিসিভ করব না, আমরা রিপোর্ট করে দেব। এই জন্য মানি লন্ডাররা একটা স্পেশাল মেথোডলজি অ্যাপ্লাই করে। অর্থাৎ সে একটা হয়তো লিজিটিমেট বিজনেস চালু করার চেষ্টা করে এবং ওই লিজিটিমেট বিজনেসের সাথে তার ইলিজিটিমেট যে ফান্ড গুলো আছে, অর্থাৎ প্রিডিকেট অফেন্স থেকে যে ফান্ড গুলো এসেছে, এইগুলোকে কমিউনিকেট করা, অর্থাৎ এগুলোকে ব্লেন্ডিং করিয়ে একত্রে ইনজেক্ট করা। কোন একটা ব্যাংকে সে ডিপোজিট করছে, বাট সে ডিপোজিট করছে রেস্টুরেন্টের নামে, সে ডিপোজিট করছে কোনো ওয়েল পাম্পের নামে, সে ডিপোজিট করছে কোনো ক্যাশ বেস রিটেল হাউসের নামে, যাতে করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অফিসিয়ালরা এটা না ধরতে পারে। সো এই ফেজটা ফার্স্ট ফেজ। অথবা সে ডিপোজিট করছে ছোট ছোট আকারে, সে ডিপোজিট করছে স্ট্রাকচারিং করে। দিস ইজ দ্য প্লেসমেন্ট। দেন লেয়ারিং ফেজে যদি আমরা বলি, এই জায়গায় প্রলেপ ফেলানো, অর্থাৎ একটা লেয়ার ফেলে দেওয়া যাতে করে আইডেন্টিফাই না হয়, সোর্স থেকে এটাকে পৃথক হয়ে যায়। যেন ইলেকট্রনিক মুভমেন্ট অফ ফান্ড দ্রুত মুভ করে, সো এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে অথবা উইদিন দ্য কান্ট্রির ভিতরেই, অথবা মুভিং ফান্ড ফ্রম ওয়ান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টু অ্যানাদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ডগুলোকে নিয়ে যাওয়া, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিয়ে যাওয়া, যাতে করে সোর্স থেকে পৃথক হয়ে যেতে পারে। এবং ফাইনাল স্টেজ ইন্টিগ্রেশন স্টেজ, এটাকে আবার ইকোনমিতে ফিরিয়ে নিয়ে আসা, অর্থনীতিতে ফিরিয়ে নিয়ে আসা, কার মাধ্যমে? বিভিন্ন ধরনের লাক্সারিস অ্যাসেট পারচেজ এর মাধ্যমে, লাক্সারিয়াস প্রপার্টি অথবা জুয়েলারি অথবা কোনো হাই এন্ড অটোমোবাইল পারচেজের করার মাধ্যমে, অথবা ফাইন্যান্সিয়াল কোনো অ্যারেঞ্জমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অথবা কোনো বিজনেসে ইনভেস্টমেন্টের মাধ্যমে। আমরা জানি মানি লন্ডারিং এর ফলে একটা কান্ট্রিতে হিউজ ইম্প্যাক্ট পড়তে পারে, অর্থাৎ তার অর্থনীতির ভিত্তি নষ্ট হয়ে যায়, তার অর্থনীতির যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে এটার বেসমেন্টে ক্ষতিগ্রস্ত হয়, এর ফলে ট্যাক্স বা রেভিনিউ আর্নিংটা কমে যায়, সোশ্যাল কস্টিংটা বেড়ে যায়, এরকম বিভিন্ন ইম্প্যাক্ট আছে। বাট আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব মানি লন্ডারিং এর ফলে একটা ব্যাংকে কি কি ধরনের রিস্কে পড়তে পারে। অর্থাৎ একটা ব্যাংক যদি মানি লন্ডারিং স্ক্যাম ব্যাংকের মাধ্যমে ঘটে যায় অথবা কোনো পত্রিকার শিরোনাম হয়ে যায়, তাহলে কি কি ধরনের রিস্ক ব্যাংকের ফেস করতে হয়। এই ক্ষেত্রে বলা হয় যে ব্যাংক বিজনেস করছে, ব্যাংকের মূল অ্যাসেট কি? মূল অ্যাসেট হলো রেপুটেশন। সো কোনো একটা স্ক্যাম হলে এই রেপুটেশন রিস্কে পড়তে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব। একটা ব্যাংক মানি লন্ডারিং এর ফলে অপারেশন রিস্কে পড়তে পারে, একটা ব্যাংক মানি লন্ডারিং এর ফলে লিগ্যাল রিস্কে পড়তে পারে, একটা ব্যাংক মানি লন্ডারিং এর ফলে কনসেন্ট্রেশন রিস্কে পড়তে পারে। একটা ব্যাংকের মাধ্যমে যদি মানি লন্ডারিং অ্যাক্টিভিটিস ঘটে যায় অথবা একটা ব্যাংক যদি মানি লন্ডারিং স্ক্যামের সম্মুখীন হয়, তাহলে তার যে রিস্কটার সম্মুখীন হয় তা হলো রেপুটেশন রিস্ক। অর্থাৎ কাস্টমাররা ব্যাংকের সাথে বিজনেস করছে বিকজ অফ কনফিডেন্স, বিকজ অফ ইন্টিগ্রিটি, অর্থাৎ ব্যাংকে সে তার যে কোনো রিলেটিভ থেকেও বেশি ট্রাস্ট করে। সো যদি কোনো ব্যাংক তার সুখ্যাতি হারায়, রেপুটেশন হারায়, তাহলে আলটিমেটলি কাস্টমাররা ব্যাংকের সাথে বিজনেস বন্ধ করে দেবে। ডিপোজিটররা চাইবে ক্যাশগুলোকে উইথড্র করে নিতে, আর একসাথে যখন ডিপোজিটরের ক্যাশ উইথড্রর প্রেসার পড়বে, তখন লিকুইডিটি প্রবলেম বা লিকুইডিটি ক্রাইসিসে পড়বে ব্যাংক। অ্যাজ ওয়েল এজ ভালো বড়ুয়ার যারা, অর্থাৎ যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, ভালো মার্চেন্ট, ভালো কর্পোরেট, এরা সাধারণত মন্দ ব্যাংক অথবা যারা মানি লন্ডারিং স্ক্যামের ফলে আক্রান্ত তাদের সাথে বিজনেস করবে না। এর ফলে আমাদের কি হবে? আমাদের মূল যে ব্যাংকের ইনকাম, মূল ইনকাম আমার লোন বা ইনভেস্টমেন্ট থেকে। সো এই জায়গায় আমার প্রফিট লস হবে, আমার পোর্টফোলিও, লোনের পোর্টফোলিও খারাপ হয়ে যাবে। অ্যাজ ওয়েল এজ যারা ইনভেস্টর, তো ব্যাংকের শেয়ারগুলো কিনেছেন, তারা শেয়ারগুলোকে সেল করে দিবেন। এর ফলে আমার আলটিমেটলি সেলস প্রাইস এটা রিডিউস হয়ে যাবে। সো ব্যাংকগুলো আর কি রিস্কে পড়তে পারে? মানি লন্ডারিং এর ফলে অপারেশন রিস্কে পড়তে পারে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আমাদেরকে লাইসেন্স দিয়েছে, চার্টার দিয়েছে, সাথে সাথে কিছু অব্লিগেশনও ধরিয়ে দিয়েছে, অর্থাৎ রিস্কগুলোকে মিনিমাইজ করা। প্রতিটা ব্যাংকেরই একটা এএমএল সেফটি কমপ্লেক্স প্রোগ্রাম থাকতে হবে এবং এই এএমএল সেফটি প্রোগ্রাম
কমপ্লায়েন্স প্রোগ্রামে 4টা পিলার থাকবে: পলিসি, প্রসিডিউর, কন্ট্রোল, কমপ্লায়েন্স ফাংশন, অনগোয়িং ট্রেনিং, ইন্ডিপেন্ডেন্ট অডিট। এই ইস্যুগুলো ব্যাংকে থাকতে হবে। বাট এই কমপ্লায়েন্স প্রোগ্রাম যদি দুর্বল হয় তাহলে রেগুলেটর আমাকে খারাপ রেটিং করবে। সো আমি অপারেশনাল রিস্কে পড়বো, অ্যাজ ওয়েল এজ নট অনলি রেগুলেটর। এর ফলে আমার রিলেশনশিপেও প্রবলেম হয়। আমরা যে পয়েন্টেড করছি, আমাকে করেসপন্ডেন্স ব্যাংকিং রিলেশনশিপ এস্টাবলিশ করেই করেসপন্ডেন্স ব্যাংকিং হচ্ছে। সো যখন ফরেন ব্যাংকগুলো আমার সাথে রিলেশনশিপ করে বা করেসপন্ডেন্স ব্যাংকগুলো, তারা দুইটা ইস্যুতে খুব বেশি এমফাসাইজ করে। একটা ইস্যু হলো তারা জানতে চায় যে এই ব্যাংকের ওনার কারা এবং সুপারভাইজারি অথরিটি এটাকে কিভাবে সুপারভাইজ করছে, অ্যাজ ওয়েল এজ আমার এএমএল কমপ্লায়েন্স প্রোগ্রাম বা স্ট্রাকচারটা কিরকম আছে, কতদূর ইফেক্টিভ আছে। যদি আমার এএমএল কমপ্লায়েন্স প্রোগ্রাম ইফেক্টিভ না থাকে, অপারেশনাল ল্যাপসেস থাকে, তাহলে করেসপন্ডেন্স ব্যাংকিং সার্ভিসটা সে ডিরিস্ক করে দিবে, অর্থাৎ আমার সাথে সে রিলেশনশিপটা মেনটেন করবে না, অথবা আমাকে রিস্কি হিসাবে আখ্যায়িত করে আমাকে যে সার্ভিস প্রোভাইড করছে এটার ফিটা বা কস্টটা এনহ্যান্স করে দিবে। আমরা যে বায়ার্স ক্রেডিট নিচ্ছি, এই বায়ার্স ক্রেডিটের যে ফান্ডিং আমরা ফরেন ব্যাংক থেকে নিচ্ছি, আমার যদি এএমএল কমপ্লায়েন্স দুর্বল থাকে তাহলে আমাকে কিন্তু হাই রেটে এই ফাইন্যান্সিংটা নিতে হবে। সো অপারেশনের পরে অপারেশন ডিফিসিয়েন্সির বলে, অপারেশনাল গ্যাপসের বলে আমরা এই রিস্কে পড়তে পারি। লিগ্যাল রিস্ক, মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012 অনুযায়ী ব্যাংকাররা রিপোর্টিং এন্টিটি। এই রিপোর্টিং এন্টিটি অনুযায়ী ব্যাংকারদের কিছু স্পেসিফিক অব্লিগেশন আছে। সেকশন 25 এটা ডিটেলস বলা আছে। যেমন আমি যখন কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করছি, তার পূর্ণাঙ্গ এবং সঠিক তথ্যগুলো আমাকে সংরক্ষণ করতে হবে। এগুলোকে 5 ইয়ার সংরক্ষণ করতে হবে। এগুলো বিএফইউ চাওয়া মাত্রই অন ডিমান্ডে তাদেরকে দিতে হবে, এবং কোনো সাসপিসিয়াস ট্রানজ্যাকশন যদি হয় তাহলে এগুলোকে সউদ্যোগে রিপোর্ট করতে হবে। সো এরকম কোনো কমপ্লায়েন্সে যদি আমরা ব্যর্থ হই, আমরা নন কমপ্লায়েন্স হই, তাহলে লিগ্যাল অ্যাকশন আসতে পারে। সো এই লিগ্যাল অ্যাকশন নিয়ে, লিগ্যাল পানিশমেন্ট নিয়ে আমরা অন্য একটা ক্লাসে ডিটেলস আলোচনা করেছি। সো আপনাদের আহ্বান থাকলো যে ওই ভিডিওটাও আমরা দেখে নেব, মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট নিয়ে যে আলোচনা, ওই আলোচনাটা আপনি দেখবেন। এছাড়া মানি লন্ডারিং এর ফলে কনসেন্ট্রেশন রিস্কে পড়তে পারে। আমরা জানি যে কাস্টমারকে যখন আমরা অনবোর্ড করছি, কাস্টমারকে যখন আমরা সার্ভিস প্রোভাইড করছি, তখন আমাদেরকে কাস্টমারের উপর ফুল ডিউ ডিলিজেন্সটা করতে হয়। ডিউ ডিলিজেন্সের পার্ট কি? অর্থাৎ আমি সিডিডি করতে গিয়ে বেসিক কি কাজ করব? সিডি করতে গিয়ে আমাকে বেসিক 4টা কাজ করতে হবে। এটা হলো কাস্টমারকে আইডেন্টিফাই করা, ভেরিফাই করা, বেনিফিশিয়ারি ওনারকে আইডেন্টিফাই করা, ভেরিফাই করা, পারপাস অফ রিলেশনশিপটা জানা, এবং অনগোয়িং মনিটরিং করা। সো কনসেন্ট্রেশন রিস্ক হলো এমন একটা রিস্ক, অর্থাৎ আমার যে অ্যাসেট গুলো অথবা আমার লোন গুলো একই বাস্কেটে রেখে দেওয়া। এটা যাতে একই বাস্কেটে না থাকে, এই জন্য রেগুলেটর আমাদেরকে কিছু ক্যাপিং করে দিয়েছে, রেস্ট্রিকশন করে দিয়েছে। যেমন সিঙ্গেল বেরোয়ার এক্সপোজার লিমিটের মাধ্যমে আমরা একটা পার্টিকুলার কোম্পানিকে 15% এর বেশি ফান্ডেড ফেসিলিটি দিতে পারি না, অথবা গ্রুপ অফ কোম্পানিকেও 15% এর বেশি আমি দিতে পারবো না। সো এই যে গ্রুপ অফ কোম্পানি, এই গ্রুপ অফ কোম্পানিদের ভিতরে রিলেশনশিপ এস্টাবলিশ করা, এটাও এএমএল এর কাজ। অর্থাৎ আমি কাস্টমার উপর ডিউ ডিলিজেন্স করে এই যে এ বি সি কোম্পানি, তারা আসলে রিলেটেড কোম্পানি কেন, এটা আইডেন্টিফাই করতে হবে। যদি আমি আইডেন্টিফাই না করতে পারি যে এরা রিলেটেড কোম্পানি, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আমার প্রায় একই গ্রুপ অফ কোম্পানিকে আমরা 45% হয়তো লোন দিয়ে দিতে পারি, এর ফলে লোন লসেস হতে পারে। সো আমরা সর্বশেষ একটু দেখে নেই যে আমাদের যে রিস্ক গুলো ব্যাংকের উপর আসে, এই রিস্ক গুলোর কনসিকুয়েন্স কি, এবং কোনটার কারণে, কোন রিস্কের কারণে কোন ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। যে আমরা যদি বলি যে লস অফ প্রফিটেবল বিজনেস, আমার প্রফিটেবল বিজনেস কি কারণে আমরা হারাই? রেপুটেশন রিস্কের কারণে। লিকুইডিটি প্রবলেম পড়তে পারে কেন? দিস অলসো রেপুটেশন রিস্কের কারণে। টার্মিনেশন অফ করেসপন্ডেন্স ব্যাংকিং ফ্যাসিলিটি, আমার অপারেশনাল যদি গ্যাপ থাকে, অপারেশনাল রিস্কে পড়ি, তাহলে এই কনসিকুয়েন্সটা হতে পারে। অপরদিকে ইনভেস্টিগেশন কস্ট এবং ফাইন বেড়ে যেতে পারে আমার লিগ্যাল রিস্কের কারণে। অ্যাসেট সিজার হতে পারে লিগ্যাল রিস্কের কারণে। লোন লস কি কারণে হতে পারে? কনসেন্ট্রেশন রিস্কের কারণে।
এবং রিডিউস দ্য স্টক ভ্যালু অফ এফআই, এটা রেপুটেশন রিস্কের কারণে এই কনসিকুয়েন্সটা হতে পারে। সো আজকে আমরা মাইন্ড লার্নিং কি, মাইন্ড লার্নিং এর ফলে একটা ব্যাংক কি কি রিস্কে পড়তে পারে এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করলাম। সো এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যায়ে আমরা শেষ করছি। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।